আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের রাইট ফর্ম অফ আওয়ার ফার্স্ট ক্লাস চ্যাপ্টার 1 এটা দুইটা ক্লাস হবে এবং লাস্ট ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে লাইভ এমসিকিউ সলিউশন। তো আজকে আমরা ফার্স্ট ক্লাসে চলে আসলাম। তো দেখি আমরা কে কে উপস্থিত হয়েছি, আমাকে কতটুকু ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। আমি 3জন দেখতে পাচ্ছি। সো এখনই আশা করছি বাদবাকি সবাই চলে আসবেন। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু মেনশন দিয়ে দেন যারা যারা আপনাদের সাথে পরিচিত। আম্মু একটু পানি। ক্লিয়ার? ওকে, আমি একটু আমাদের টপিকের হেডিংটা লিখি। এটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। ওকে, অনেকে রাইট ফর্ম অফ ভার্ব বলে। রাইট ফর্ম, ফর্ম বানানটা দেখছেন? ফর্ম অফ ভার্ব, ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেডিংস। তো বলেন তো, এটা আমরা অনেকে কিন্তু অনেক কিছু মনে করে, রাইট ফ্রম মনে করে, ফ্রম FROM মনে করে অনেকে। তো দিস ইজ নট ফ্রম, দিস ইজ ফর্ম। কিপ দ্যাট ইন মাইন্ড যে এটা হচ্ছে ফর্ম। ফর্ম মানে কি, রাইট মানে কি, রাইট বলেন আর কারেক্ট বলেন দুইটাই একই, রাইট আর কারেক্ট, কারেক্ট আর রাইট ফর্ম অফ ভার্ব দুইটাই একই। কারেক্ট মানেও যা, রাইট মানেও তাই, সঠিক। রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে গঠন, অফ মানে হচ্ছে এর, আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখেন সঠিক গঠন এর ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া এর সঠিক গঠন। ঠিক আছে, ক্রিয়ার সঠিক গঠন বা ভার্বের সঠিক গঠন বা অবস্থা, এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। তো ভার্ব কিভাবে বসবে এটা আমরা এই চ্যাপ্টার থেকে, এই মানে টপিক থেকে জানতে পারবো যে একটা সেন্টেন্সে ভার্বের কি অবস্থা ন্যাচারালি হয়ে থাকে। তো 31 পিপল হ্যাজ জয়েন্ড। তো আমরা ক্লাসে শুরু করতেই পারি। তো বোর্ডের উপর থেকে পুরোটা দেখা যাচ্ছে তো না? কেমন আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সব ভালো আছেন তাই না? মেঘে ঢাকা চাঁদ, এটা কি আইডির নাম? মেঘে ঢাকা চাঁদ। আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তো দেখেন, আমরা এটা মুছে দিই। কারেক্ট ফর্ম অফ ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্ব এটা দেখলাম এখানে। এখানে আমরা এটা জাস্ট একটা দাগ দিয়ে রাখি। অ্যান্ড প্রথমে যে বিষয়টা আসে আপনারা সবাই জানেন যে ওই যে সেই সূত্রটা, ঠিক আছে, সেই কোন সূত্রটা বলেন তো? সেন্টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা বলতেই হয় অ্যাজ ইট ইজ দ্য ফার্স্ট রুল, যে সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যুক্ত হয়। ঠিক আছে, তো দেখেন বিষয়টা হচ্ছে এখানে যেরকম এক নাম্বার রুল, সেটা লিখেন আপনারা সবাই, যে সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে
মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের মূল 1 নাম্বার রুলস, ঠিক আছে? এটা সবসময় মনে রাখতে হবে। ক্লিয়ার? আমরা আজকে বেসিক রুলসগুলো জানার চেষ্টা করব। কালকে নেক্সট ক্লাসে আমরা একটু তারপর বেসিকের পরে যেগুলো আছে রাইট ফর্ম অফ ভার্ব জটিলতা সৃষ্টি করে সেইগুলো নিয়ে একটু কথা বলবো, কনফিউশন নিয়ে কথা বলবো। তো এটা তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, দেখি এক্সাম্পলটা আপনারা কে দিতে পারেন। আপনাদের মধ্যে থেকে আমি একটু এক্সাম্পলটা আশা করছি, তো আমি একটু সময় নিচ্ছি এখানে আপনাদের কাছ থেকে এক্সাম্পল নিব বলে। ওয়ালাইকুম আসসালাম। এক্সাম্পল দিতে পারবেন আপনারা? দেখেন, হি গো টু স্কুল, না হি গো টু স্কুল। তাহলে থার্ড পারসন আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন, কারণ পারসন নিয়ে আমি কথা বলেছি। আর যদি বা ভুলে যেয়ে থাকেন আমি মনে করিয়ে দিচ্ছি থার্ড পারসন কোনগুলো। এটা হচ্ছে ফার্স্ট পারসনটা, একটু এখানে দেখেন, দেখা গেলে এটা হচ্ছে ফার্স্ট, আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোনটা? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসন এই দুইটা বাদে যতগুলো পারসন দেখবেন, এই দুইটা বাদে যাই দেখবেন না কেন, যে কোনো নাম আর যে কোনো পারসন যাই দেখবেন না কেন সেটাই হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? নাম্বার তো জানেন যে সিঙ্গুলার মানে একটা, প্লুরাল মানে একের অধিক। তাহলে দেখেন এটা হচ্ছে থার্ড পারসন, তাই না? এইটা তো এর মধ্যে নাই, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন হি, হি মানে কয়জন? একজন। যেহেতু একজন তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল যে ভার্বটা এই যে গো, গো, তাহলে এই মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, অথবা আইইএস যুক্ত হতে পারে, ঠিক আছে? এখানে আবার আইএসও থেকে থাকে, হ্যাঁ। তো আইএস খুব কম ক্ষেত্রে হয়, তারপরে ওটা লিখে নেন যে আইইএস যুক্ত হয়ে থাকে। আমি তিনটার উদাহরণ দিচ্ছি। হি গোজ টু স্কুল, তাহলে এখানে কি হবে? হি গোজ টু স্কুল, তাই না? এখানে গোর সাথে ইএস যুক্ত হলো। ক্লিয়ার? এখানে হির সাথে গোস যুক্ত হলো, তাহলে এস কখন যুক্ত হবে? দেখেন এক্সাম্পল দেখেন, ইট ওয়ার্ক প্রপারলি, ইট ওয়ার্ক প্রপারলি, ইট ওয়ার্ক প্রপারলি। তাহলে এখানে কি হবে? মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক, তাহলে মূল ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে, তাহলে এখানে ওয়ার্কটা হয়ে যাবে ওয়ার্কস, তাই না? ইট ওয়ার্কস প্রপারলি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আইএস কখন যুক্ত হবে? দেখেন আরেকটা ভার্ব যদি আসে, হি ক্রাই এভরিডে, হি ক্রাই এভরিডে। এখানে হয়তো বা দেখা যাবে না, এই জন্য আমি মুছে দিচ্ছি। এখানে উপরেরটা দেখেন, গো মুছে দিয়ে লিখছি এখানে যে হি ক্রাই বা শি দি, মেয়েরা বেশি কাঁদে তাই জন্য শি দিচ্ছি, হ্যাঁ। শি ক্রাই এভরিডে, এখানে কি হবে? এখানে আইএস যুক্ত হবে, শি ক্রাইজ হবে, এখানে ক্রাইজ হবে, ঠিক আছে? তাহলে তিনটা ভার্ব দেখলেন, এস ইএস আইএস কখন যুক্ত হলো। এখানে কোনো প্রশ্ন থাকে আছে? যদি থেকে থাকে আমাকে করেন, আমি সেই উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব ঠিক আছে। ইট ওয়ার্কস গোজ ক্রাইস। ক্লিয়ার? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস ইএস অথবা আইএস যুক্ত হয়। এরকম কি কোনো প্রশ্ন আছে কখন এস, কখন ইএস, কখন আইএস? এই প্রশ্নের উত্তর কি আপনাদের জানা আছে? আমি কি আনসার করা উচিত আজকে আমার, নাকি এই প্রশ্নটা আমি অ্যাভয়েড করব? তাহলে বুঝতে পারলেন, মুছে দিই এটা। বলেন ভাইয়া, কখন আইএস হবে কিভাবে বুঝবো? ইয়েস, তাহলে এটা আপনাদের প্রশ্ন করা উচিত ছিল আগেই, আমি বলার আগে, তাই না? ওকে, আপনাদের প্রশ্ন আমিই করে দিলাম। ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না? আমি দেখি সাউন্ড একটু শোনার চেষ্টা করি।
সাউন্ড ক্লিয়ার আছে? আপনি একটু চেক করবেন বা হেডফোন ইউজ করেন, তাহলে হয়তো বা বেটার সাউন্ড পাবেন। যদি ক্লিয়ার সাউন্ড কারণ না এসে থাকে তাদের জন্য বলছি একটু কাইন্ডলি হেডফোন ইউজ করবেন। হ্যাঁ, ওকে। দেখেন তাহলে এস ইএস কখন আইএস যুক্ত হয়, তাই না? তাহলে ইএস কখন যুক্ত হয় এটা একটু আগে দেখেন। ইএস এর ক্ষেত্রটা একটু দেখেন। ইএস যুক্ত হয় তখন যখন সিভিলান্ট সাউন্ড হয়, ঠিক আছে? সিভিলান্ট সাউন্ড কোনগুলা? যে আপনার জিহ্বার অগ্রভাগ যখন দাঁতের আপনার উপরের দাঁতের সামনের অংশে যখন লাগে যে সাউন্ডগুলাতে, সেই সাউন্ডগুলাতে ইএস যুক্ত হয় এবং সেই সাউন্ডগুলোকে বলা হয় সিভিলান্ট সাউন্ড, ঠিক আছে? এবং সেই সাউন্ডগুলোর সাথে সেই সাউন্ডগুলোর শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স এইগুলা থেকে থাকে, ঠিক আছে? আরেকটা আছে ও, ও, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স। এই শব্দগুলা যখন যে ভার্বের শেষে এইগুলা থাকে, সেই ভার্বের সাথে ইএস যুক্ত হয়। এটা মাথায় রাখবেন, যে ভার্বের সাথে এইগুলা থাকে সেইটার সাথে ইএস যুক্ত হয়। ও, এস এইচ, এস, ও, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স। তাহলে গো, ইএস, ঠিক আছে? এই যে সিএইচ দিয়ে দেখেন ক্যাচ, সিএ, টিসি, সিএ, টিসিএইচ, ক্যাচ। এর সাথে ইএস যুক্ত করেন। এক্স, মিক্স, ইএস যুক্ত করেন মিক্সেস, ঠিক আছে? এগুলোর সাথে এই যে এসএইচ দিয়ে দেখেন ওয়াশ, ডাব্লিউ এস, ওয়াশ প্লাস ইএস, ওয়াশেস, ঠিক আছে? এইগুলা হলো আমাদের মূলত ইএস যুক্ত হয় এইগুলার সাথে গেল। এইবার কখন হচ্ছে আমাদের আইইএস যুক্ত হয়? এবার একটু দেখি আইএস কখন যুক্ত হয়। আইএস দেখেন, কনসোন্যান্ট, কনসোন্যান্ট, এটা মনে রাখবেন। কনসোন্যান্ট, কনসোন্যান্ট চেনেন তো? 5টা ভাওয়েল বাদ দিলে যে 21টা থাকে সেটাই হচ্ছে কনসোন্যান্ট। এবং এরপরে যদি ওয়াই থাকে, কনসোন্যান্টের পরে যদি ওয়াই থাকে, মূল যে শব্দটা থাকবে যার সাথে এস বা আইএস বা আপনার এস ইএস যুক্ত করবেন, সেই শব্দটার শেষের অক্ষরটা যদি হয় ওয়াই, তার আগের অক্ষরটা যদি হয় কনসোন্যান্ট, ঠিক আছে? যেটার সাথে এস, ইএস, আইএস যুক্ত করবেন, সেই শব্দটার শেষের অক্ষরটা যদি হয় ওয়াই, তার আগের শব্দটা অক্ষরটা যদি হয় কনসোন্যান্ট, তখন কি হবে? তখন আপনি আইএস যুক্ত করবেন, ঠিক আছে? ক্রাই, ঠিক আছে? এটার সাথে কি করবেন? ক্রাইয়ের সাথে আইএস যুক্ত করতে হবে। এই যে ক্রাই, আইইএস, কারণ এই যে শেষের অক্ষরটা কি ওয়াই, তার আগের অক্ষরটা আর, এটা হচ্ছে কনসোন্যান্ট, এই জন্য এর সাথে আইএস যুক্ত হবে। ক্লিয়ার? ক্রাইস। তারপরে ফ্লাইস, ক্রাইস, ফ্লাইস, আইএস, ফ্লাইস। তখন কি হবে বলেন তো? তাই না? ফ্লাই, ক্রাই, ফ্লাইস। ক্লিয়ার? আইএস যুক্ত করতে হবে। তখন কি হবে জানেন? এই যে ক্রাই, সি আর আইএস হয়ে যাবে। তখন ওই যে এই ওয়াইটা থাকবে না, এই ওয়াইটা কিন্তু যখন আপনি আইএস যুক্ত করবেন এই ওয়াইটা তখন থাকবে না, তখন ওই ওয়াইটা বাদ হয়ে যাবে। ক্লিয়ার? এই যে ক্রাই থেকে ক্রাইস, ফ্লাই থেকে এফ এল আইএস, ফ্লাইস, ঠিক আছে? এরকম এরকম হয়ে যাবে। তারপরে একটা যদি দেন ট্রাই, টি আর ওয়াই, ট্রাই, ট্রাই থেকে এরকম টি আর আইএস হয়ে যাবে, তখন ওয়াইটা থাকবে না। এটা আশা করি বুঝতে পেরেছেন। আশা করি এটা আপনাদের কাছে নতুন হতে পারে, এটা নোট করে রাখবেন, এটা শিখে নেন এটা। আর তাহলে এস কখন যুক্ত করবেন? এই দুইটা ক্ষেত্র ছাড়া আদার্স যখনই থাকবে না কেন, থার্ড পারসন সিঙ্গুলার হলে এমনি এই দুইটা যদি না হয় অবশ্যই সেটার সাথে এস যুক্ত হবে। যেরকম ওয়ার্কস, যেরকম ওয়ার্কস, ডাব্লিউ ও আর কে এস, এই দুইটার কোনোটাই না, ওয়াইও না, আর লাস্টে সিভিলিয়ান সাউন্ডের ওই যে এস এইচ, সি এইচ, ডাবল এস, এক্স, ও, এটাও না, এই জন্য এটা এস যুক্ত হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে এটা গেল আমাদের গুরুত্বপূর্ণ একটা আলোচনা। রাইট ফর্ম অফ ভার্ব, এটা অনেকে আমরা জানি না। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? আমি এটুকু কি বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান ভাইয়া, একটু এক্সাম্পল দিন। এক্সাম্পল প্রত্যেকটার আমি এক্সাম্পল দিয়েছি। হি ট্রাইজ, হি ফ্লাইজ, হি ক্রাইজ, হি, এইগুলা তো এক্সাম্পল, তাই না? ওকে ফাইন। এটাও আমার ইয়েতে ছিল না, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। এটা আসলে ন্যাচারালি কোনো টিচার দেখায় না, জাস্ট আপনাদের কিউরিসিটি
দূর করার জন্য আমি এটা দেখালাম। তো হোয়াট এভার, এটা গেল 1 নাম্বার রুলস আমরা পড়লাম। এবার আমরা একটু 2 নাম্বার রুলস দেখি। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সিন্সের রুলস, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে সিন্সের রুলস। সিন্স আপনারা শুনে থাকবেন যে সিন্স, আরসি যারা খেয়ে থাকেন, আরসি খুবই কমন একটা কোল্ড ড্রিঙ্ক বাংলাদেশের প্রেক্ষাপটে। ইটস এ ভেরি কমন ড্রিঙ্ক। সো আরসি যারা খেয়েছেন আর যারা একটু কিউরিয়াস, মানে যেই বটলটা একটু নাড়াচাড়া করেন, তারা দেখবেন গায়ে লেখা থেকে সিন্স 1906, অর্থাৎ সিন্স 1906 সাল থেকে চলে আসছে, তাই না? এই সিন্স সেই সিন্স। সিন্স মানে কোনো ঘটনার পর থেকে, কোনো ঘটনার পর থেকে। ক্লিয়ার? সিন্স মানে কোনো ঘটনার পর থেকে বোঝায়। সো এই সিন্স কিরকম? একটা নির্দিষ্ট কোনো ঘটনা হয় তারপর থেকে বোঝাইতে সিন্স ব্যবহার করা হয়। ভাইয়া আর একবার বলেন। আমি তো বললাম, আপনারা কাইন্ডলি একটু যারা বুঝতে পারেননি তারা, আমি রিকোয়েস্ট করবো যারা বুঝতে পারেননি একটু প্লিজ রিপিট ক্লাসটা দেখবেন। ওটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা তা না, জাস্ট ওটা একটু জেনে রাখা ভালো। আপনি এস, ইএস বা আইএস এমনি যুক্ত করতে পারবেন, ওটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তারপরেও যাদের একটু প্রবলেম তারা একটু রিপিটটা দেখে নেবেন, হ্যাঁ, রিভাইন্ড করে দেখে নেবেন, এটুকু আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, নাহলে আমি পুরো শেষ করতে পারবো না। হ্যাঁ, দেখেন, সিন্স কোনো ঘটনার পর থেকে বোঝাইতে সিন্স ব্যবহার করা হয়। সিন্সের 2টা নিয়ম থাকে। প্রথম নিয়মটা আমরা একটু দেখব। প্রথম নিয়ম, প্রেজেন্ট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে সিন্সের প্রথম নিয়ম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সিন্সের ন্যাচারালি প্রথম নিয়ম, যেটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে 2 নাম্বার রুলে করে থাকি। তো সিন্সের আগে কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। সিন্সের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা গেল। এবং সিন্স মানে কি? কোনো ঘটনার পর থেকে। তাহলে আমি ঠিক এইটা দিয়ে আমি একটা উদাহরণ দিই। মেনি ইয়ার্স হ্যাভ passed since I passed SSC। তাহলে দেখেন তো এখানে আমি কি লিখেছি, উদাহরণে কি লিখেছি? মেনি ইয়ার্স হ্যাভ পাস সিন্স আই পাস এসএসসি। তাহলে উপরের স্ট্রাকচারের সাথে এটা মিলে গিয়েছে না? তাহলে এই যে সেই আমাদের সিন্স, এই যে সেই সিন্স, সিন্সের পরের অংশ হচ্ছে যে নিচে আর আগের অংশ এই যে উপরে, তাই তো? তাহলে দেখেন এই যে সিন্স, তাহলে সিন্সের আগে কোন টেন্স বলতেছে? তাহলে এই পুরাটার মানে আগে কি দাঁড়ায় সেটা আগে আমি একটু বলে নিই। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই পাস্ট এসএসসি, অর্থাৎ আমার এসএসসি পাস করার পর থেকে, কোনো ঘটনার পর থেকে, আমার এসএসসি পাস করার পর থেকে অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে মানে দাঁড়ায়, আমার এসএসসি পাস করার পর থেকে অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের মানে দাঁড়ালো। তাহলে দেখেন সিন্সের আগে কোন টেন্স, এটা বলেন তো এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। এই যে হ্যাভ, মেনি ইয়ার্স, এটা সাবজেক্ট, হ্যাভ প্লাস ভি3, হ্যাভ প্লাস ভি3 যদি হয় স্ট্রাকচারে, যদি হয় হ্যাভ প্লাস ভি3, তাহলে কোন টেন্স হয় বলেন তো? হ্যাভ প্লাস ভি3 হলে, হ্যাভ প্লাস ভি3 হলে কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের সূত্রে কি ছিল? প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা প্রেজেন্ট টেন্স না? তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হলো সিন্সের পরে এই যে আই পাস্ট এসএসসি, আই পাস্ট এসএসসি সাবজেক্ট প্লাস এই যে পাস্ট হচ্ছে ভি2 প্লাস এই যে অবজেক্ট বা যাই হোক না কেন, সাবজেক্ট প্লাস ভি2 হলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? আগে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেখানে তাই হয়েছে এই যে। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে প্রশ্ন কিভাবে আসতে পারে? এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া প্রশ্ন কি করে আসবে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট ইনডিফিনিট, আর সামনেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। জি, এখন প্রশ্ন থাকতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার রুলস, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আর এখানে প্রশ্ন কি করে হবে দেখেন, এখানে প্রশ্ন ঠিক এইভাবে হবে। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই পাস এসএসসি। ঠিক এইভাবে পাস দিয়ে এইখানে পাসের এখানে আপনাকে দাগ দিয়ে দেবে, বা আপনার এখানে গ্যাপ দিয়ে দিতে পারে, বা দাগও দিয়ে দিতে পারে। দিয়ে এবার অপশন 4টে দিয়ে দেবে, পাস্ট, উইল পাস, উড পাস্ট, ঠিক আছে, পাস্ট, এরকম 4টা অপশন দিয়ে দেবে। 4টা থেকে আপনাকে কারেক্টটা, দ্য বেটার আনসার, বেস্ট আনসারটা আপনাকে চুজ করতে হবে।
তাহলে কি করবেন এখানে বলেন তো, আপনি কোনটা চুজ করবেন? আপনি জানেন যে সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হয়, পুরো অংশটা টেন্সটা হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে এই টেন্সটাকে যদি আপনি পাস্ট ইনডিফিনিট করতে যান তাহলে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার নিয়ে যেতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে বুঝলাম, এখানে পাস্ট আছে, এই ভার্বটাকে কি করলে পাস্ট ইনডিফিনিট হবে? ভি2 করলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এর ভি2 কি? পাস্ট, PASSED, পাস্ট, ঠিক আছে? প্লাস যা আছে সেটা এসএসসি বসিয়ে দেবেন। ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? এটা বুঝতে পারলে আর দ্বিতীয়টা দেখতে হবে না যে কিভাবে প্রশ্ন হবে, আর বোঝাতে হবে না। এটুকু বুঝতে পেরেছেন, কি বোঝেননি? ভাইয়া যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে, দেখেন এখানে আমি বলি সিন্সের নিয়মে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস দেয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখনোই দেয় না। আপনি সারা বই খুঁজে দেখবেন কোথাও প্রেজেন্ট কন্টিনিউয়াস নেই, ন্যাচারালি প্রেজেন্ট পারফেক্ট দিয়েই করে। আর যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস যদিও বা দেয়, আপনি হবে অবশ্যই এখানে পাস্ট ইনডিফিনিট দেবেন, কারণ সিন্সের পরের অংশ যদি আগের অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিটই হবে, ঠিক আছে? প্রেজেন্টের যাই হোক না কেন আপনি পরে পাস্ট ইনডিফিনিট বসাবেন, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, আর পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ঠিক আছে? তবে প্রশ্ন পারফেক্ট দিয়ে করে থাকে। জি বুঝেছি, ক্লিয়ার? আচ্ছা দেখেন এটা গেল, হ্যাঁ আমরা বুঝতে পারলাম। তাহলে এবার সিন্সের দ্বিতীয় যে রুলসটা সেটা আমরা করব, ঠিক আছে? সিন্সের 2 নাম্বার রুলস, এটা সিন্সের 1 নাম্বার রুলস ছিল, এবার সিন্সের 2 নাম্বার একটা রুলস আছে, সেটা হচ্ছে আগে যদি পাস্ট টেন্স হয়, মাঝখানে সিন্স আর পরে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? সিন্সের আগে পাস্ট টেন্স হলে সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই, সেম উদাহরণটা দেখি। মেনি ইয়ার্স পাস্ট, পাস্ট পারফেক্ট হয়ে গেল, সরি পাস্ট টেন্স হয়ে গেল পাস্ট ইনডিফিনিট, মেনি ইয়ার্স পাস্ট সিন্স, দেখেন সিন্স আই পাস এসএসসিটা আপনারা একটু করেন তো দেখি কতটুকু আপনারা শিখেছেন, টেন্স কতটুকু বোঝেন। তাহলে দেখেন বলতেছে যে সিন্স, এই যে সিন্সের আগের অংশ যদি হয় পাস্ট টেন্স, এই যে আগের অংশটা পাস্ট টেন্স আছে, দেখেন মেনি ইয়ার্স পাস, এটা হচ্ছে অনেক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে সিন্সের আগে পাস্ট টেন্স আছে, সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এই যে ভার্বটা এখানে শুধু চেঞ্জ করতে হবে। তাহলে কি ভার্ব হবে এখানে আমাকে আনসার দেন। আচ্ছা আমি এখানে 5-7টা অলরেডি আনসার চলে এসছে, 8টা 9টা 10টা 11টা 11টা 12 13 14 15 16 16 17 18 19 20টা আনসারের মধ্যে 5-6টা ভুল, 5-6 জন ভুল করছেন, ছোট একটা মিস্টেক করছেন, আর বাদ বাকি মোস্ট অফ দ্য পিপল, আপনারা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আপনারা হচ্ছে সঠিক আনসার দিয়েছেন যে এখানে আই হ্যাড পাস্ট হবে। পাস্ট পারফেক্টে অবশ্যই পারফেক্টের উদাহরণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এই হ্যাড থাকে পাস্ট পারফেক্টে, হ্যাড থাকে। আপনারা যারা ভুল করছেন তারা কি করছেন, হ্যাডের জায়গায় হ্যাভ বসিয়েছেন, এটা ভুলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে, সেটা পাস্ট পারফেক্ট হবে। আপনারা যারা ভুল করছেন হ্যাডটা ঠিক করে নেন, তাহলে এখানে আনসার হবে আই হ্যাড পাস্ট, হ্যাড পাস্ট। তাহলে সবাই বুঝতে পেরেছেন আশা করি, আশা করি কোনো সমস্যা নেই এই সিন্সের নিয়মে। আই হ্যাড পাস্ট দিয়ে সবাই কারেক্ট আনসার করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইংরেজি ব্যাচে আজকে আমার প্রথম ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তো আশা করছি আপনার জার্নিটা ভালো হবে। সো ওয়ার্মলি ওয়েলকাম টু আওয়ার ক্লাস অ্যান্ড আওয়ার গ্রুপ। তো দেখেন এটা হচ্ছে আই হ্যাড পাস, ঠিক আছে? তো এটা বুঝতে পারলেন সিন্সের নিয়মটা এই, এছাড়া সিন্সের আর কোনো নিয়ম নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। ও সিন্সের আরেকটা নিয়ম আছে, আরও 2টা নিয়ম আছে। সিন্স এক সময় সামনে বসে আর এক সময় হচ্ছে শেষে বসে, তো ওইগুলা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কাজে লাগে। সো এটা আমরা এখন এটা দরকার নেই, রুলসে এই মাঝখানেরটা এসে থাকে, তো সিন্সের এই নিয়মটাই আমাদের দরকার। তো এটা গেল, এবার আমরা 3 নাম্বার নিয়মে দেখব। ভাইয়া আজ আমিও ফার্স্ট ক্লাস করছি, আপনাকেও ওয়ার্মলি ওয়েলকাম টু আওয়ার গ্রুপ অ্যান্ড ক্লাস। আপনারও জার্নিটা অনেক সুন্দর হোক সেই দোয়া করি।
তাহলে অনেকেই নতুন ক্লাস করছেন আজকে। তো ক্লাসটা কেমন লাগে মানে ক্লাস শেষে কেমন লাগলো একটু জানিয়ে দেবেন তাহলে, যেহেতু আপনারা নতুন ক্লাস করছেন। অন্যদের অভিমত আমরা মোটামুটি পেয়েছি যে আসলে এই পাওয়ারের গ্রুপের ক্লাসগুলো কেমন লাগে। ক্লাসের শেষে আপনারা একটু জানিয়ে দিবেন। তো দেখেন সেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে 3 নাম্বার রুল। 3 নাম্বার রুল সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। এটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে এমন ভাবে যেন, এমন ভাবে যেন, ঠিক আছে। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে কি এমন ভাবে যেন, ক্লিয়ার, এমন ভাবে যেন। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো নিয়মটা আমরা দেখে নিই, ঠিক সিন্সের মতোই অনেকটা মিল আছে, খেয়াল করে দেখবেন। তাহলে কি হবে, শুরুতে 1 নাম্বার অ্যাজ ইফের 1 নাম্বার রুলসটা দেখবো। অ্যাজ ইফ আর অ্যাজ দো দুইটার মানেই একই। তাহলে দেখেন প্রেজেন্ট টেন্স প্লাস অ্যাজ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সেম, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স অ্যাজ ইফ পাস্ট ইনডিফিনিট। তাহলে উদাহরণ কি হবে বলেন তো, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, বুঝতে পেরেছেন? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে এটা হচ্ছে যে অ্যাজ ইফ এর আগে আর পরে, এই যে আমাদের সেই অ্যাজ ইফ এর আগে কি হয়েছে, হি টক্স প্রেজেন্ট টেন্স হয়েছে, তাই না? অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট, হি নিউ এভরিথিং, এই যে V2 আর এই যে সাবজেক্ট, হি নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছুই জানে, তাই না? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এটাতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান। আমার জন্য দোয়া করবেন ভাই সবার, হ্যাঁ অবশ্যই সবার জন্য দোয়া রইল আপনাদের, যেন এত কষ্ট করে রাতে গরমের মধ্যে ক্লাস করাটা সার্থক হয়। মে আল্লাহ ব্লেস ইউ অল। তাহলে এটাতে কোনো প্রবলেম নাই, বলতেছেন যে নো প্রবলেম। এটা অ্যাজ ইফের নিয়মের প্রথম নিয়মটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো অ্যাজ ইফে আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু আমি কোনো বি ভার্ব ইউজ করছি, আপনারা বলেন তো এখানে বি ভার্ব মনে আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তাই না? এখানে কি আমি কোনো বি ভার্ব ইউজ করছি? এটা আমাকে একটু আনসার দেন যে এখানে এই পাস্ট ইনডিফিনিট করতে যে আমি কি কোনো বি ভার্ব ইউজ করছি? এটা আমাকে একটু আনসার দেন, একটু দ্রুত আনসার দেন, আমি একটু এটা মুভ করবো এখান থেকে 2 নাম্বার রুলে শিফট করবো। এই যে অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট করলাম না, এখানে করতে যে এই পাস্ট ইনডিফিনিটের মধ্যে কি কোনো বি ভার্ব ইউজ করছি? দেখেন তো এখানে কোনো বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা কোনো কিছু ইউজ করছি না? আপনারা বলতেছেন না করিনি। তাহলে আমি যদি এখানে বলি যে হি হি বিহেভ দি, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়াজ ম্যাড। দেখেন তো এইখানে এই সেন্টেন্সটা তাহলে আমার আগের সূত্র অনুযায়ী ঠিক আছে কিনা? এখানে এই যে অ্যাজ ইফ আগে তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, আর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়াজ ম্যাড। এটা আপনাদের চোখে ঠিক লাগছে কিনা বলেন তো? হ্যাঁ, এখানে আমি কোনো বি ভার্ব ইউজ করিনি, কিন্তু এখানে বি ভার্ব ইউজ করলাম এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্সও হয়েছে। তাহলে এটা কি ঠিক আছে? বাবা আপনারা তো অনেকেই দেখছি আমার মানে আনসারটা ঠিক, আশা করছিলাম আপনারা ঠিক আছে বলবেন, কিন্তু আপনারা তো দেখছি অ্যাডভান্স আনসার করছেন, যে বলছেন না ওয়্যার হবে, বলে দিয়েছেন। দেখেন সো বিষয়টা এখানে ঠিক নাই। কেন ঠিক নাই? কিন্তু এই রুলস অনুযায়ী এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটুকু হি ওয়াজ ম্যাড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স না, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু ঠিক আছে, দেখতে কিন্তু ঠিকই আছে, রুলসও বলতেছে ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অ্যাজ ইফ আর অ্যাজ দো এই ক্ষেত্রে, অ্যাজ ইফ আর অ্যাজ দো এই ক্ষেত্রে কোনো সময় অ্যাম ইজ আর ওয়াজ এগুলা ব্যবহার করা যায় না। শুধুমাত্র আপনি যদি বি ভার্ব ইউজ করতে চান, এই ক্ষেত্রে শুধু যদি বি ভার্ব ইউজ করতে চান, এই অ্যাজ দো আর অ্যাজ ইফের ক্ষেত্রে, শুধু এই রুলসটার ক্ষেত্রে, এই 2 নাম্বার রুলসের ক্ষেত্রে আপনি যদি বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো ইউজ করতে চান, তাহলে এখানে তো অ্যাম ইজ তো ইউজ করা যাবে না, কারণ এই পাশে তো পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে শুধু ওয়াজ ইউজ করতে পারবেন, তাই তো? তাহলে আপনি যদি ওয়াজ ইউজ করতে চান তাহলে ওয়াজ ইউজ করতে পারবেন না। এই অ্যাজ ইফ আর অ্যাজ দোর ক্ষেত্রে বি ভার্ব হিসাবে শুধুমাত্র ওয়্যার বসতে পারে, ঠিক আছে? আমি এটা লিখে দিচ্ছি এখানে। অ্যাজ ইফ অ্যাজ দো এই রুলের ক্ষেত্রে বি ভার্ব হিসাবে শুধু
ওয়্যার বসতে পারে, ওয়্যার বসতে পারে, ঠিক আছে। বি ভার্ব যদি দিতে চান তাহলে ওয়্যার দেবেন, আর যদি বি ভার্ব না দিতে চান তাহলে ওই যে আগের মতো শুধু সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বি ভার্ব আনতে হয়, মনে করেন যে আপনার বি ভার্ব চলে আসতেছে, তাহলে সেখানে ওয়্যার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা 2 নাম্বার, সরি ফর লেট, ইটস ওকে। আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে পুরো মানে যে যতটুকু মিস গিয়েছে ক্লাস শেষে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আদারওয়াইজ লেট করলে কিন্তু বুঝবেন না। হ্যাঁ, তো এটা বুঝতে পারলাম। এইবারে এটার 2 নাম্বার রুলস, এই 3-এর 2 নাম্বার রুলসটা দেখে নিই। এটা হচ্ছে 1 নাম্বার ছিল, এবার আমরা একটু 2 নাম্বারটা দিই। এই 3-এর আরেকটা যে রুলস আছে ওইটা দেখি। তাহলে আগে এটা অ্যাজ ইফ অ্যাজ দই, অ্যাজ ইফ অ্যাজ দো, এইটারই রুলস, ঠিক আছে। এটার সেকেন্ড রুল। তো দেখেন এখানে কি ছিল, এখানে যদি আগে পাস্ট টেন্স হয় অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হবে। অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি পাস্ট টেন্স হয়, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? সেম রুলস, শুধু জাস্ট আগে পাস্ট হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, ইটস ক্লিয়ার টু ইউ ইনশাআল্লাহ। সো দেখেন এইটা হচ্ছে রুলস। তাহলে আমরা এবার এক্সাম্পল দিই। কিরকম এক্সাম্পল দেখেন, পাস্ট টেন্স, তাই না? সেম উদাহরণ আমরা দিব। তাহলে দেখেন, হি বিহেভড, বিহেভড, হি বিহেভড, হি প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু, পাস্ট টেন্স হয়ে গেল না? হ্যাঁ, তাহলে এই যে অ্যাজ ইফ থেকে পাস্ট টেন্স হয়ে গেছে, হি বিহেভড। এবার অ্যাজ ইফ দেব, অ্যাজ ইফ হি, সে সব কিছুই জানে বা জানতো। এটার কি ইংলিশ হবে? হি নো এভরিথিং। তাহলে হি নোজ এভরিথিং, এটাকে পাস্ট পারফেক্টে করতে গেলে কি করতে হবে? হি হ্যাড নোন এভরিথিং, কে এন ও ডাব্লিউ এন, নোন এভরিথিং, এভরিথিং। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু জানান, আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। সেম অ্যাজ সিন্সের রুলস, হ্যাঁ সেম অ্যাজ সিন্সের রুলসের মতোই, জাস্ট ওই যে ওয়্যার আসতেছে, আবার একটু মনে করেন এর মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবেন। হ্যাড নোন না, হ্যাড নোন, হ্যাড নোন হয়, হ্যাড নোন কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি হয়। সবসময় মনে রাখবেন হ্যাড হ্যাভ হ্যাজের পরে ভি থ্রি হয়, কোনো সময় এর পার্থক্য হয় না। ক্লিয়ার? হ্যাড নোন, ওকে ফাইন, বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই রুলসটা শিখে গেলাম, অ্যাজ ইফের রুলস, এটা রাইট ফর্ম ভার্বের একটা রুলস। তো এবারে আমরা পরেরটা চলে যাব। দেখেন পরেরটা কি আছে, লেস্ট। 4 নাম্বার রুলস আছে লেস্ট, ঠিক আছে। লেস্ট 4 নাম্বার রুলস আছে লেস্ট। আচ্ছা, লেস্টটা আপনারা যারা লিখতেছেন লিখেন না, 4 নাম্বারে একটা জিনিস নিন। আরেকটা মাঝখানে আমি একটা অন্যরকম রুলস ঢুকাই, ঠিক আছে। 4 নাম্বারের মাঝখানে একটা রুলস ঢুকাই। দেখেন একটা সেন্টেন্সে একটা, এটা গুরুত্বপূর্ণ রুলস, সেন্টেন্সে দুইটা, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে, আচ্ছা আমি আরেকবার একটু মুছি, এখানে একটু একটা ইনফরমেশন অ্যাড করতে হবে। 4 নাম্বার দেখেন, একটি সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে, একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব যদি থাকে, একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে কি হয়? দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হয়? দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি অথবা 2+V1 করতে হয়। ক্লিয়ার? দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বা 2+V1 করতে হয়। গেল এইটা। তারপর আমরা একবার এক্সাম্পল দেবো, এটা বুঝতে পেরেছেন?
এটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে এক্সাম্পলটা দেখি। হি ওয়েন্ট লাইব্রেরি, এখানে একটু গ্যাপ দিয়ে রিড বুকস। হি ওয়েন্ট লাইব্রেরি রিড বুকস। আরেকটা দি, I saw him speak English. I saw him speak English, তাই না? তাহলে এখানে প্রথম এটা দুইটা সিম্পল সেন্টেন্স, এখানে দুইটা ভার্ব আছে। দেখেন প্রথম ভার্ব হচ্ছে যে ওয়েন্ট, এটা হচ্ছে প্রথম ভার্ব, আর দ্বিতীয় ভার্ব এইখানেও প্রথম, এই দ্বিতীয় সেন্টেন্সে প্রথম ভার্ব হচ্ছে স, আর দ্বিতীয় ভার্ব এই যে ব্র্যাকেট দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা প্রথম ভার্ব, এটা দ্বিতীয় ভার্ব। তাহলে রুলস কি ছিল যে দুইটা ভার্ব থাকলে, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে 2+V1 হবে, আর তা নাহলে আইএনজি হবে। এই যে এখানে প্রথম ভার্ব এটা, দ্বিতীয় ভার্ব এটা, এখানে প্রথম ভার্ব এটা, এখানে দ্বিতীয় ভার্ব এটা। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, কোনটা আইএনজি হবে, কোনটা 2+V1 হবে, এটা আমাকে বলেন। হয় এটা 2+V1 হবে, নাহলে আইএনজি হবে। এটাও সেম 2+V1 হবে, নাহলে আইএনজি হবে। তাহলে কোনটা 2+V1 হবে, কোনটা আইএনজি হবে বলেন। টু রিড রিডিং। এখন একজন আনসার করেছেন টু রিড রিডিং, আর একজন আনসার করেছেন টু রিড রিডিং। রিডিং এর সাথে আইএনজি বলছেন, রিডের সাথে টু রিড বলছেন, ঠিক আছে? টু স্পিক, একজন বলছেন টু স্পিক, আর একজন বলছেন রিডিং। টু স্পিক বলছেন একজন, রিডিং বলছেন একজন, ঠিক আছে? একজন তো দুটোই আনসার দিয়ে, একটা এটা দুটো আনসার দিয়েছেন একজন, টু স্পিকে দিয়েছেন, আবার রিডিং। প্রথমটা আইএনজি, দ্বিতীয়টা 2+V1, মানে এটা 2+V1 বলছেন, এটা আইএনজি বলছেন। দেখেন অনেকে উলট পালট আনসার করতেছেন, আসলে উলট পালট আনসার করেন না। হ্যাঁ, আমি নিজে দেখা গেল ভুলভাল বলে দিবানি তখন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানে টু রিড হবে, এখানে রিডটা হবে টু রিড, এইটা হবে 2+V1, প্রথমটা হবে 2+V1, বুঝে রাখেন, প্রথমটা 2+V1 হবে, আর দ্বিতীয়টা আইএনজি হবে, স্পিকিং হবে দ্বিতীয়টা, স্পিকিং, ঠিক আছে? দ্বিতীয়টা আইএনজি হবে, আর প্রথমটা হবে 2+V1। তাহলে কখন 2+V1 হয়, কখন হচ্ছে আইএনজি হয়, এটা আপনারা দেখেন। এটা আমি মুছে দিচ্ছি, এবার আমি বলে দিচ্ছি কখন 2+V1 হয়, কখন আইএনজি হয়, ঠিক আছে? সো দেখেন 2+V1 তখন হবে যখন উদ্দেশ্য বোঝাবে, আর আইএনজি তখন বোঝাবে যখন উদ্দেশ্য নাই। উদ্দেশ্য না থাকলে আইএনজি, আর উদ্দেশ্য থাকলে 2+V1। লাইব্রেরিতে কেন গিয়েছিল? বই পড়ার জন্য গিয়েছিল, তাহলে এখানে একটা উদ্দেশ্য আছে, তাই না? বই পড়তে লাইব্রেরিতে গিয়েছিল, আর আমি তাকে দেখেছিলাম কথা বলতে, এখানে কোনো উদ্দেশ্য নাই, জাস্ট তাকে দেখেছিলাম, কোনো উদ্দেশ্য নাই এখানে। তাহলে দ্বিতীয়টা আইএনজি হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রুলস, আশা করি বুঝতে পেরেছেন। মুছে দিই, এবার আমরা নাম্বার 5-এ চলে যাব। এন্ড নাম্বার 5 ইজ, সেটা হচ্ছে লেস্ট। লেস্ট মানে হচ্ছে যাতে না। লেস্ট মানে কি? লেস্ট মানে হচ্ছে যাতে না। ওকে, লেস্ট মানে হচ্ছে যাতে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, সব সময় লাগে এবং পরীক্ষাতে এসে থাকে, খেয়াল করবেন। লেস্ট, দেখেন এর স্ট্রাকচারটা আগে আমি লিখি, পরে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? বাক্য প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট, বাক্য প্লাস লেস্ট সাবজেক্ট প্লাস শুড প্লাস V1, এটা হচ্ছে লেস্টের স্ট্রাকচার। তো এটা তুলে নেন। রিডিং তো বুঝি নাই কেন ভাইয়া? টু রিড স্পিকিং, শুড মেবি, হ্যাঁ শুডই, টু রিড। কেন ভাইয়া বলতে আমি বুঝতে পারিনি আপনার কেনটা, আমি একটু কাইন্ডলি যদি একটু ক্লিয়ারলি বলেন কিসের কেন? আচ্ছা দেখেন, এই যে উদাহরণটা দিচ্ছি, হ্যাঁ, ওয়ার্ক হার্ড lest you should
ফেইল, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল, ঠিক আছে, যে এটার উদাহরণ কি, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল। তাহলে এখানে দেখেন এই যে লেস্টের আগ পর্যন্ত একটা বাক্য থাকলো যে ওয়ার্ক হার্ড, তাই না, এটা বাক্য। লেস্ট কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো যাতে না, লেস্ট মানে হচ্ছে যাতে না, ইউ শুড ফেইল, তুমি ফেইল না করো, যাতে না ফেইল করো, তাই তো, যাতে তুমি না ফেইল করো এই জন্য কঠোর পরিশ্রম করো। তাহলে ইউ একটা শুড, লেস্ট থাকলে লেস্টের সাথে একটা শুডের একটা সম্পর্ক মাস্ট বি আছে, শুড, এবং তারপরে যে ভার্বটা বসাবেন সেটা হবে V1, তাহলে এখানে গ্যাপটা থাকবে শুডের পরে, বা এরকম থাকবে। হ্যাঁ, এই কোশ্চেনটা কিরকম থাকবে এটা একটু দেখে নেন। practice hard, practice hard lest you hit 100। দেখেন তো, প্র্যাকটিস হার্ড লেস্ট ইউ শুড, সরি এখানে কি হবে, এটা 100 হবে না, এখানে হবে ইউ শুড, ইউ ডু নো রানস। এইটা দেখেন যে প্র্যাকটিস হার্ড লেস্ট ইউ ডু নো রানস, ঠিক আছে, ইউ শুড নো রানস। তাহলে এখানে কি হবে, প্র্যাকটিস হার্ড লেস্ট ইউ শুড ডু নো রানস, যাতে তুমি কোনো রান করে আউট হয়ে যাও, এই জন্য তুমি আরো বেশি প্র্যাকটিস করো, যাতে তুমি কোনো রান না করে আউট হয়ে যাও, সেই জন্য বেশি প্র্যাকটিস করতে বলা হচ্ছে। তোমাকে 0 রান করতে বলা হচ্ছে না, যাতে তুমি নো রান করে আউট হয়ে যাও, সেটা যাতে না হয় সেই জন্য প্র্যাকটিস হার্ড করতে বলা হচ্ছে। এটা হচ্ছে লেস্টের নিয়ম। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, শুড ডু হবে, ইয়েস অ্যাকচুয়ালি কারেক্ট, এটা শুড ডু হবে। তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন 5 নাম্বার রুলস। এবার আমরা 6 নাম্বার রুলস করব, ঠিক আছে। নাম্বার 6 দেখেন, নাম্বার 6 কি বলছে, নাম্বার 6 হচ্ছে আফটার বিফোর, রুলস হচ্ছে আফটার বিফোর। ওকে, এটা আফটার বিফোর রুলস, আমরা এটা অনেকেই জেনে থাকি। বাদার ভার্ব হিসেবে বসবে, একটু ফ্যানের নিচে দাঁড়াই। সাকসেস, শুড ডু নট সাকসেস, সাকসেস কই আসলো। আচ্ছা দেখেন, আফটার বিফোর রুলস, তাহলে আফটার মানে আগে না, বিফোর মানে আগে, বিফোর মানে আগে না, তাহলে আমরা বিফোরেরটা আগে করব। হ্যাঁ, তাহলে দেখেন এটা হচ্ছে বিফোরের রুলস, পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে বিফোরের রুলস। তাহলে আমরা বুঝলাম যে পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, এটা বিফোরের রুলস। তাহলে এর উদাহরণ কি হবে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয়, এটা ওকে। তাহলে উদাহরণ আপনার চাইবেন, আমি এর একটা চিরায়ত ইটারনাল একটা উদাহরণ দিতে পারি, সেটা সবাই জানা আছে। বিফোরের যখন আফটার বিফোর আসবে তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেই পেশেন্টের কথা। তাহলে কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড before, the patient had died before the doctor came. The patient had died before the doctor came. Clear? হ্যাঁ, এখন এখানে একজন প্রশ্ন করেছেন, ভাই লেস থাকলে কি নো হয়?
নো ওখানে আমি মিনিংটা ওইভাবে করে দিয়েছিলাম, যদিও লেস্টের পরে নো বা নট নেগেটিভ শব্দ হয় না। ইউ শুড ডু নো রানস, আমি কি নো লিখেছিলাম, যদি ওখানে আমি আমার খেয়াল নাই আমি কি লিখছি। যদি ওর সাথে কন্ট্রাকশন না হয় তাহলে ওখানে নো হতে পারে, আর যদি কন্ট্রাকশন হয়ে যায় তাহলে ওখানে নো হবে না। আচ্ছা, আমি যদিও আমার খেয়াল নাই আমি কি লিখেছিলাম উদাহরণটা, মানে ওটা আমি ইনস্ট্যান্টলি লিখেছিলাম উদাহরণটা, সেকেন্ড উদাহরণ। তো একটা কথা বলে রাখি, লেস্টের পর এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমি বলছি যে লেস্টের পর নো বা নট আপনারা বসাবেন না, ঠিক আছে। আমি মনে হয় সঠিকই লিখেছিলাম, কারণ নো রান, নো রান বলতে জিরো রান, নো বলতে এখানে শূন্য বোঝাইছে, ঠিক আছে, এখানে শূন্য বোঝাইছে, ওটার সাথে লেস্টের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। আশা করি ওটা মনে হয় ঠিক আছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা হচ্ছে আমাদের চিরায়ত উদাহরণ, ঠিক আছে। দেখেন আই হ্যাড ইটেন মাই বিফোর মাই ব্রাদার কেম, এটাও হইতে পারে উদাহরণ। এইটার বেস করে আপনারা 100টা উদাহরণ তৈরি করেন বাসায়, এটাই ওর একটা কাজের মধ্যে পড়বে, ঠিক আছে। একটা উদাহরণ দিচ্ছি, এখান থেকে আপনারা 200টা উদাহরণ 100টা উদাহরণ তৈরি করবেন, বা 5টা মিনিমাম 5টা করে উদাহরণ তৈরি করবেন নিজেদের যোগ্যতায়, তাহলে এটা আপনারা মনে রাখতে পারবেন, ঠিক আছে। প্র্যাকটিস হার্ড লেস্ট ইউ শুড ডু নো রানস। হ্যাঁ, এখানে নোটা ঠিক আছে, ইউ শুড ডু নো রানস, এখানে নোটা ঠিক আছে, কারণ আমি এটা ব্যালেন্স করে বসিয়েছি। কিন্তু আপনারা সবসময় ব্যালেন্স করতে পারবেন না, যদি সেন্টেন্স তৈরি করতে যান তাহলে নো নট আপনারা বসাবেন না, এটা আমি ব্যালেন্স করে বসিয়েছি, অ্যান্ড ইটস ওকে। সো দেখেন এইখানে কি, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে বিফোর আছে, বিফোরের আগে কি টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, এই যে পাস্ট পারফেক্ট, এবং পরে পাস্ট ইনডিফিনিট, দ্য ডক্টর কেম, তাহলে বিফোর আগে পাস্ট পারফেক্ট আর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লিয়ার? এটা বুঝতে পারলাম। এইবার তাহলে আমরা কি করব, আফটারের রুলসটা দেখব। আফটারের রুলসটা এখানেই দেখব। তাহলে দেখেন কি করতে হয়, এই পাস্ট ইনডিফিনিটটা আগে আসবে, আর এই বিফোরের জায়গায় আসবে আফটার, আর এই পাস্ট পারফেক্টটা আফটারের পরে চলে যাবে। এটা হচ্ছে আফটারের রুলস। তাহলে বিফোরটা আমরা মুছে দিই, জাস্ট ওটা দেখানোর জন্য আমি রেখেছিলাম, ঠিক আছে, বোঝা গেছে। এটা হচ্ছে আফটারের রুলস। তাহলে কি করব, আফটার দিয়ে একটা উদাহরণ দিই, সেম উদাহরণ, বিফোর দিয়ে যে উদাহরণটা ছিল এই টেন্সটাকে এইভাবে রেখে আমরা উদাহরণটা দিব। দেখেন দ্য পেশেন্ট কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড ছিল, এটা পাস্ট ইনডিফিনিট করলে কি হয়, দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড আফটার, ঠিক আছে, এটুকু হলো। পরের অংশটুকু কি হবে, আফটার দ্য ডক্টর কেম ছিল বিফোরে, দ্য ডক্টর কেম কে পাস্ট পারফেক্ট করতে হবে, তাই না, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ক্লিয়ার? এটা হচ্ছে রুলস। ডক্টর হ্যাড কাম, আনসার ঠিক আছে। ওকে, সেই ছোটবেলা থেকে পড়েও পারি না, ইটস আ ম্যাটার অফ সরো, হ্যাড কাম, ঠিক আছে, সবার ঠিক আছে। তাহলে আমরা এটা 6 নাম্বার রুলসটা বুঝতে পারলাম, ঠিক আছে। আমরা 7 নাম্বার করি। 7 নাম্বার রুলসে আমরা করব অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, এটা হচ্ছে 7 নাম্বার রুলস, এন্ড ইট ইজ অ্যাজ সুন অ্যাজ। এটা কি বলে, অ্যাজ সুন অ্যাজ, ক্লিয়ার? অ্যাজ সুন অ্যাজ এর নিয়মটা একটু মাথায় রাখবেন। অ্যাজ সুন অ্যাজ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। as soon as plus present indefinite tense plus present indefinite tense, আবার as soon as plus
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স দেখেন তাহলে কি হলো এখানে দেখেন তো, অ্যাজ সুন অ্যাজ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হয়, আবার অ্যাজ সুন অ্যাজ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস আবার ফিউচার ইনডিফিনিট টেন্সও হয়। তাহলে দুইটা দেখো একই হয়ে যাচ্ছে, তাহলে দুইটা কিন্তু অপশনে আপনার কারেক্ট অ্যান্সার রাখবে না। আর এরকম কারেক্ট অ্যান্সার যে দুইটাই হয় এরকম ন্যাচারালি জবের ক্ষেত্রে আমি দেখিনি। সো ইউনিভার্সিটি অ্যাডমিশনে হয়। তো দেখেন এটা খুবই কম, এটা এই দুইটা অ্যান্সার রাখবে না। তবে যদি এইটা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে দেখেন যে ফিউচার থাকে তাহলে ফিউচার অ্যান্সার করবেন, আর যদি প্রেজেন্ট থাকে তাহলে প্রেজেন্ট অ্যান্সার করবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর একটা হয় অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস আবার পাস্ট ইনডিফিনিট, এইটা অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে টেন্স হয় সেই টেন্সটা পরেও হয়, শুধু এই প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় আমরা ফিউচার ইনডিফিনিট বসাতে পারি একটাই। এটা হলো বিষয়, দেখেন বোঝা গেছে কিনা? হ্যাঁ কামের ভিতরি ভাইয়া হ্যাড প্লাস ভিতরি হবে না, হ্যাড প্লাস ভিতরি তো দিয়েছি। এই দেখেন কাম, কেম, কাম, V1 V2 V3, এই কামের V1 আর V3 একই। হ্যাঁ এগুলো একটা মুখস্থ করবেন, V1 V2 V3 সবগুলো মুখস্থ করে ফেলবেন যাতে এই ধরনের সমস্যা ফেস না করতে হয়, এটা মুখস্থ করার জিনিস। তো দেখেন অ্যাজ সুন অ্যাজ এর তিনটা নিয়ম আমরা দেখলাম, এই তিনটা নিয়মের এবার উদাহরণ আমরা দেখব। ওকে, আমরা এইটার উদাহরণ আগে দেখি, অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখেন অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র, এটা আমাদের আজকে লাস্ট রুল। দেখেন অ্যাজ সুন অ্যাজ হি কেম, কমা অ্যাজ সুন অ্যাজ হি কেম, যেই মাত্র সে এসেছিল, আই লেফট দ্য প্লেস, পাস্ট ইনডিফিনিট, আই লেফট দ্য প্লেস, as soon as he came I left the place। তাহলে as soon as এর সাথে যদি হির পরে যদি এখানে গ্যাপ দেয় তাহলে V2 দেবেন, এখানে গ্যাপ দিলেও V2 দেবেন। পাস্টের সাথে দুইটাই পাস্ট হয়, as soon as এর সাথে একটা পাস্ট টেন্স, একটা পাস্টের ক্লজ হলে আর একটা ক্লজ হবে পাস্টের, ঠিক আছে? তাহলে as soon as এর সাথে একটা পাস্ট হলে আর একটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে যেখানে গ্যাপ দিক না কেন as soon as এ পাস্ট এক জায়গায় দেখলে আরেক জায়গায় আপনারা পাস্টের ভার্ব বসিয়ে দেবেন, V2 বসিয়ে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে পাস্টের নিয়ম। এবার আমরা দেখি ফিউচারটা, দেখি ফিউচারটাকে আমরা প্রেজেন্টেরটা দেখব, প্রথমে দেখব এই যে এইটা দেখব এবার, অ্যাজ সুন অ্যাজ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? অ্যাজ সুন অ্যাজ হি কামস, একই উদাহরণ, অ্যাজ সুন অ্যাজ হি কামস, যেই মাত্র সে আসে, আই লিভ দ্য প্লেস, আই লিভ দ্য প্লেস, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ হি কামস আই লিভ দ্য প্লেস। ওকে, এটা গেল। এবার কি করব, এবার দেখেন আমরা এইটা বুঝতে পারলাম, আশা করি কোনো সমস্যা নেই। এটাতে কোনো সমস্যা নেই আশা করি। এবার জাস্ট আমরা ফিউচারটা দেখে নিব, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ, দেখেন অ্যাজ সুন অ্যাজ হি কামস, এরকম যদি থাকে এখানে ফিউচারও দিতে পারে, ফিউচার থেকে করলে ফিউচার আনসার করবেন, প্রেজেন্ট থেকে করলে প্রেজেন্ট আনসার করবেন। অ্যাজ সুন অ্যাজ হি কামস আই উইল লিভ, আই উইল লিভ। আশা করি কারোর কোনো সমস্যা হবে না। এটাই আজকের এই পর্যন্তই ছিল। আর বাকি যে রুলসগুলো থাকবে একটু অ্যাডভান্স লেভেল সহ বাকি যেগুলো থাকবে সে সামনের দিন আমরা করব। তো সবাই ভালো থাকবেন, যারা নতুন এসেছেন তাদের আবার ওয়েলকাম, অ্যান্ড যারা পুরাতন আছেন তাদের সবসময় ওয়েলকাম। অ্যান্ড এটা আপনার নোট করবেন, আশা করছি নোটটা আমি কালকের মধ্যে গ্রুপে পেয়ে যাবো। আর যদি আজকে রানিংয়ে কেউ নোট করে থাকেন অবশ্যই নোটটা জমা দিবেন, নোট দেখলে আমার খুব ভালো লাগে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হচ্ছে। সবাই এটা প্র্যাকটিস করে সামনের দিন আসবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।